হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 12 ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির ভিডিও নম্বর 12। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হুইটস্টোন ব্রিজ সম্পর্কে। তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের মনে আসছে যে হুইটস্টোন ব্রিজ আসলে কি? এটা কি কোনো যন্ত্র বা কোনো ডিভাইস? না, হুইটস্টোন ব্রিজ কিন্তু কোনো যন্ত্র নয়। তাহলে হুইটস্টোন ব্রিজ কি? হুইটস্টোন ব্রিজ হলো এক বিশেষ ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট বা এক বিশেষ ধরনের তড়িৎ বর্তনী, যেটা আমরা কি কাজে ব্যবহার করি? আমরা এই তড়িৎ বর্তনীটা আমরা কি কাজে ব্যবহার করি? আমরা কোনো অজানা রোধকে সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করি। তো সেটা যদি বলা হয় যে হুইটস্টোন ব্রিজ কি, তাহলে কি বলবো? এটি একটি বিশেষ ধরনের তড়িৎ বর্তনী যার সাহায্যে আমরা অজানা রোধ, মানে কোনো একটা আননোন রেজিস্ট্যান্স যার ভ্যালু আমাকে বের করতে হবে, সেরকম কোনো অজানা রোধের মান আমরা সূক্ষ্মভাবে ক্যালকুলেশন করতে পারি বা সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। ঠিক আছে, একদম অ্যাকিউরেট ভাবে কোনো আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা মেজার করতে পারবো। ঠিক আছে, তো তার মানে প্রথম কথা হচ্ছে যে হুইটস্টোন ব্রিজ কিন্তু কোনো যন্ত্র নয়, এটা একটা বর্তনী। আর হুইটস্টোন ব্রিজ কেন ব্যবহার করা হয় হচ্ছে কারণ হচ্ছে এর সাহায্যে আমরা কোনো অজানা রোধের মান সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। আচ্ছা, এবার বর্তনীটা কিরকম হবে? দেখো, বর্তনীটা এরকম হতে হবে। তো যদি এদের আমরা একটা নাম দিই, দেখো এবিসিডি, এটা একটা হচ্ছে চতুর্ভুজ বা হচ্ছে চারটি বাহুযুক্ত অংশ। এই চারটে বাহুর মধ্যে দেখো চারটে রোধ যুক্ত আছে, এবি, বিসি, সিডি আর হচ্ছে এডি। এটা হচ্ছে চারটে বাহু বা তার দ্বারা তৈরি চারটা বাহু, যার মধ্যে চারটা রোধ যুক্ত আছে। ঠিক আছে, আচ্ছা এদের নাম দিয়ে দিই পি, কিউ, আর হচ্ছে এক্স। আচ্ছা, আর খেয়াল করে দেখো কি আছে, এই বি আর ডি বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত আছে। আচ্ছা, আর এ আর সি বিন্দুর মধ্যে কি যুক্ত আছে? একটা তড়িৎ কোষ যুক্ত আছে। আর এটা হচ্ছে একটা চাবি বা কি। তো তার মানে এই যে পুরো সেটআপটা, এই পুরো ব্যবস্থাটাকে একসঙ্গে বলা হয় হুইটস্টোন ব্রিজ বা হুইটস্টোন বর্তনী। ক্লিয়ার? তার মানে হুইটস্টোন ব্রিজ বলতে আমরা কি বুঝবো? যে চারটা রোধের বিশেষ সমন্বয়ে তৈরি এক ধরনের সার্কিট, যার হচ্ছে দুটো রোধের মধ্যে একটা গ্যালভানোমিটার সংযুক্ত থাকবে এবং অপর দুটো রোধের সঙ্গে কি থাকবে? একটা তড়িৎ কোষ বা ব্যাটারি সংযুক্ত থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবার প্রশ্ন হচ্ছে যে এই হুইটস্টোন এই নামটা কেন আসলো? তার কারণ হচ্ছে যে ইংল্যান্ডের বিখ্যাত প্রফেসর চার্লস হুইটস্টোন প্রথম এই ধরনের বর্তনী ব্যবহার করে অজানা রোধ নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করেন, বা এই ধরনের সার্কিট ব্যবহার করে অজানা রোধ হচ্ছে নির্ণয় করেন। তো তার নামের প্রতি সম্মান জানানোর জন্য এই যে বিশেষ ধরনের সার্কিট, এটাকে আমরা বলছি হুইটস্টোন ব্রিজ। আর ব্রিজ কেন বলছি তার কারণ বুঝতেই পারছো যে এখানে হচ্ছে এই দুটো বাহু গ্যালভানোমিটারের সঙ্গে সংযুক্ত আছে, এই দুটো বাহু হচ্ছে তড়িৎ কোষের সঙ্গে সংযুক্ত আছে, একটা ব্রিজের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, সেই জন্য আমরা এটাকে হুইটস্টোন ব্রিজ নাম দিয়েছি। আচ্ছা, এবার যেটা একটা মিসকনসেপশন অনেকের মনে হয় যে হুইটস্টোন ব্রিজ কি এরকম যেমন কাইট বা ঘুড়ি যেরকম হয় তেমন কি হবে? না, এমন কোনো কথা নেই। হুইটস্টোন ব্রিজ কিন্তু এরকমও হতে পারে। ঠিক আছে, হুইটস্টোন ব্রিজ কিন্তু এরকমও হতে পারে। এই যে চারটা রোধ আমি আঁকলাম, ঠিক আছে, আর মাঝে হচ্ছে একটা গ্যালভানোমিটার যুক্ত আছে। তো হুইটস্টোন ব্রিজ কিন্তু সবসময় ঘুড়ির মতনই হতে হবে বা এরকম কাইটের মতনই সেফ হতে হবে, এমন কোনো কথা নেই। কি হতে হবে দেখো, এই দুটো সার্কিটে কিন্তু মূল বিষয় একটা আছে। মূল বিষয়টা হচ্ছে যে এই সার্কিটটা চারটা রোধ যুক্ত হতে হবে এবং মাঝে একটা গ্যালভানোমিটারের সঙ্গে এটা সংযুক্ত থাকতে হবে, আর একটা তড়িৎ কোষ যুক্ত থাকতে হবে। এখানে একটা চাবি দিয়ে দিচ্ছি। তো এই দুটোই কিন্তু সেম। ঠিক আছে, তো এরকম চারটা রোধ যুক্ত যে কোনো শেপের হতে পারে, কিন্তু শর্ত কি? যে হচ্ছে দুটো রোধের যে সংযোগ বিন্দুগুলো তাদের মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকতে হবে, আর কি হতে হবে? যে অপর দুটো রোধের যে হচ্ছে মধ্যে, মানে এই দুটো রোধ আর এই দুটো রোধের মধ্যে কি হতে হবে? একটা তড়িৎ কোষ সংযুক্ত হতে হবে। দেখো এখানেও একই, এই দুটো রোধের সংযোগ বিন্দু একটা বি, আর আর এক্স রোধের সংযোগ বিন্দু একটা ডি। এই দুটো সংযোগ বিন্দুর সঙ্গে গ্যালভানোমিটার যুক্ত আছে, আর উপরের দুটো রোধ মানে পি কিউ আর হচ্ছে আর এক্স, এই দুটো রোধের যে সংযোগ বিন্দু, রোধগুলোর সংযোগ বিন্দু, তাদের সঙ্গে একটা তড়িৎ কোষ যুক্ত আছে। এটা কিন্তু হচ্ছে মূল কথা। কিন্তু আমরা এরকম কেন আঁকি বা এইভাবে কেন দেখানো হয়? তার কারণ সায়েন্টিস্ট বা হচ্ছে প্রফেসর চার্লস হুইটস্টোন তিনি এই ধরনের সার্কিটই তৈরি করেছিলেন, সেই জন্য এইভাবে হচ্ছে আমরা হচ্ছে এঁকে থাকি বা দেখিয়ে থাকি। কিন্তু এরকমও কিন্তু হতে পারবে। ঠিক আছে,
এমন কোনো কথা নেই যে ঘুড়ির মতনই হতে হবে। 4টে রোধ দিয়ে একটা সার্কিট হতে হবে, যার হচ্ছে দুটো রোধের সংযোগ বিন্দুর মধ্যবর্তী স্থানে একটা গ্যালভানোমিটার থাকতে হবে, আর বাকি দুটো করে রোধের সংযোগ বিন্দুর মধ্যে একটা তড়িৎ কোষ যুক্ত থাকতে হবে। তাহলে এই বিশেষ ধরনের সার্কিটকে আমরা বলতে পারবো হুইটস্টোন ব্রিজ। ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদের কারো কোনো প্রশ্ন আসছে যে আমরা হচ্ছে হুইটস্টোন ব্রিজের সাহায্যে কি করতে চাইছি, কোনো অজানা রোধের মান নির্ণয় করতে চাইছি। তো তাহলে আমরা ওহমের সূত্রের সাহায্যেও কিন্তু খুব সহজে অজানা রোধ নির্ণয় করতে পারি, তাই না? এত ঝামেলা না করে আমরা হচ্ছে কি ব্যবস্থা করতে পারি, ওহমের সূত্রের সাহায্যেও কিন্তু অজানা রোধ পরিমাপ করতে পারি। তাহলে কেন হচ্ছে সেভাবে আমরা করছি না? তো যেমন এই ব্যবস্থাটা যদি বলি তোমাদের, ধরে নাও এটা একটা পরিবাহী তার, এর সঙ্গে আমরা একটা অজানা রোধ যুক্ত করেছি, আর এটা একটা তড়িৎ কোষ যুক্ত আছে, ঠিক আছে? এটা ধরো আমরা হচ্ছে অজানা রোধ এক্স, যার ভ্যালু আমি বের করতে চাইছি। তো তাহলে আমি ওহমের সূত্রের সাহায্যে কিভাবে বের করতে পারবো খুব সহজে? ওহমের সূত্র কি? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? আর হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। এখানে যেহেতু এক্স, আমি রোধটাকে অজানা রোধটাকে এক্স ধরেছি, তো এক্স ইজ ইকুয়াল টু ভি বাই আই। এই সূত্রের সাহায্যে খুব সহজে আমি বের করতে পারবো। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এখান থেকে যদি হচ্ছে যে পরিমাণ কারেন্টটা যাবে, যদি আই কারেন্ট যায়, তো সেটা মাপার জন্য আমাকে শ্রেণী সমবায়ে একটা অ্যামমিটার যুক্ত করতে হবে বা গ্যালভানোমিটার যুক্ত করতে হবে। আর হচ্ছে এই অজানা হচ্ছে তড়িৎ কোষটার সঙ্গে কি করতে হবে? সমান্তরাল সমবায়ে আমাকে কি করতে হবে? একটা ভোল্ট মিটার যুক্ত করতে হবে। ভোল্ট মিটার আমাকে কিসের রিডিং দিবে? বিভব পার্থক্য মানে ভি এর হচ্ছে রিডিংটা দেবে, আর অ্যামমিটার বা গ্যালভানোমিটার আমাকে কি দিবে? কারেন্টের হচ্ছে ভ্যালুটা দিবে। তাহলে ভি বাই আই করে আমি কিন্তু এক্স এর মান খুব সহজে নির্ণয় করতে পারবো। তো তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এই এত ঝামেলা করে চারটা এইভাবে হচ্ছে বানিয়ে কেন হুইটস্টোন ব্রিজ ব্যবহার করছি? তো কেন ব্যবহার করছি এটা খুব ভালো করে বুঝে নাও। আমরা হচ্ছে অ্যামমিটার বা ভোল্ট মিটার সংযুক্ত করে কিন্তু হচ্ছে খুব সহজেই অজানা রোধের মান বের করতে পারি। কিন্তু এখানে অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে যে অ্যামমিটার, আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? তোমরা হয়তো ক্লাস 10 থেকে জানো যে আদর্শ অ্যামমিটারের রোধ হচ্ছে 0 হওয়া উচিত, কিন্তু অ্যামমিটারের রোধ কিন্তু 0 হয় না। এবং আদর্শ হচ্ছে ভোল্ট মিটার হচ্ছে রোধের সঙ্গে সমান্তরাল সময়ে যুক্ত করা হয়। আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। কিন্তু অসীম তো হয় না, কিন্তু খুব বেশি হয়। তো তার মানে আমরা হচ্ছে বের করতে চাইছি এই অজানা রোধটা এক্সটা, তার জন্য আমাকে দুটো তড়িৎ যন্ত্র যুক্ত করতে হচ্ছে, অ্যামমিটার আর হচ্ছে ভোল্ট মিটার। এবার এই দুটো তড়িৎ যন্ত্রের তো কিছু পরিমাণ রোধ আছে। অ্যামমিটারের রোধ হয়তো 0 না, একটু বেশি হবে, কিন্তু ভোল্ট মিটারের কিন্তু রোধ অসীম হওয়া উচিত, মানে অসীম না হলেও খুব বেশি মানের হবে। তো সেই জন্য আমরা যখন এই দুটো তড়িৎ যন্ত্র মানে অ্যামমিটার আর ভোল্ট মিটার যুক্ত করে এই অজানা রোধটা পরিমাপ করব, তখন কিন্তু আমরা এই এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু সম্পূর্ণ কারেক্ট হবে না বা একদম অ্যাকিউরেট হবে না। আমাদের কিছু কিন্তু ত্রুটি হয়ে যাবে। কেন ত্রুটি হবে? তার কারণ এই অ্যামমিটারের যে সামান্য রোধ এবং ভোল্ট মিটারের যে উচ্চ রোধ, সেটাও কিন্তু আমাকে এর সঙ্গে ক্যালকুলেশন করতে হবে। সেই জন্য আমি এক্স এর একটা ভ্যালু পাবো, কিন্তু একদম অ্যাকুরেট ভ্যালু পাবো না। বোঝা গেছে? তো সেই জন্য আমাকে যদি একদম অ্যাকুরেট ভ্যালু হয়তো আমার দরকার নেই, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আমার দরকার, তখন আমি কিন্তু এইভাবে ওহমের সূত্রের সাহায্যে খুব সহজে বের করতে পারবো। কিন্তু যখন আমাকে ল্যাবের জন্য বা বিশেষ হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য একদম অ্যাকুরেট কোনো রোধের কোনো ভ্যালু দরকার, তখন কিন্তু আমাকে এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে নির্ণয় করতে হবে, তাহলে আমি অ্যাকুরেট ভ্যালু পেতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো যে হুইটস্টোন ব্রিজ কেন হচ্ছে দরকার। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে হুইটস্টোন ব্রিজের সাহায্যে আমরা কি যে কোনো মানের রোধ পরিমাপ করতে পারবো? তার উত্তর হচ্ছে না। হুইটস্টোন ব্রিজের সাহায্যে কিন্তু আমরা যে কোনো মানের হচ্ছে অজানা রোধ নির্ণয় করতে পারবো না। তাহলে তার রেঞ্জটা কত হবে? তার রেঞ্জটা হচ্ছে মোটামুটি 1 ওহম থেকে 1000 ওহম। মানে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে আমরা 1 ওহম থেকে 1000 ওহম পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যে কোনো অজানা রোধের মান বের করতে পারবো। কিন্তু যদি 1 ওহমের থেকে কম হয়, মানে খুব নিম্নমানের রোধ হয়, বা যদি খুব 1000 থেকে বেশি মানের অজানা রোধ হয়, বা খুব উচ্চ মানের রোধ হয়, তাদের মান কিন্তু আমি এই হুইটস্টোন ব্রিজ বর্তনী ব্যবহার করে নির্ণয় করতে পারবো না। কেন পারবো না সেটা আমরা প্রথমে কার্যনীতি পড়ার পর আজকে এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো এটা জেনে রাখা আপাতত। এবার চলে আসছে হচ্ছে কার্যনীতিতে, মানে আমরা হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে বা হুইটস্টোন ব্রিজ বর্তনী ব্যবহার করে কিভাবে এই অজানা রোধের মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এবার বলে রাখি এই যে অজানা রোধের মান নির্ণয় করার ব্যাপারটা বা যেটাকে আমি কার্যনীতি বলছি, তো এই হুইটস্টোন ব্রিজের সাহায্যে হচ্ছে হুইটস্টোন ব্রিজের ব্যবহার করে অজানা রোধ নির্ণয়ের যে কার্যনীতি, সেটা কিন্তু 2019 এবং 2020 দুই বছরে উচ্চ মাধ্যমিকে পরপর এসেছিল, ঠিক আছে? পরপর 2 বছর এসেছিল, এবং সেখানে কিন্তু হচ্ছে
কিরচফস ল উল্লেখ করে করতে হবে সেটা বলা ছিল, মানে মানে হচ্ছে কিরচফস ল ব্যবহার করে আমাকে এই হুইটস্টোন ব্রিজের কার্যনীতি প্রতিষ্ঠা করতে হবে সেটা বলা ছিল। তো তোমাদের আমি দুই ভাবে করিয়ে দিচ্ছি, প্রথমে কিরচফস ল ব্যবহার করে করিয়ে দিচ্ছি এবং তারপরে ওহমের সূত্র ব্যবহার করেও তোমাদের হচ্ছে এই হুইটস্টোন ব্রিজের কার্যনীতি কিভাবে বের করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো খুব ভালো করে দেখো। তো তার জন্য দেখো এই যে চারটা রোধ আছে, চারটা রোধের মধ্যে অজানা কোনটা? অজানা কিন্তু আমাদের কাছে এক্সটা, তার অর্থ হচ্ছে পি কিউ আর। আচ্ছা এখানে দেখি পি কিউ আর, এই তিনটা রোধের মান কিন্তু আমাদের কাছে হচ্ছে নোন, বা এই তিনটা রোধের মান কিন্তু আমাদের জানা থাকতে হবে। আর কোনটা অজানা? এই এক্সটা হচ্ছে অজানা, এই এক্স এর ভ্যালুটা আমি বের করতে চাইছি। এক্সটা হচ্ছে আমাদের আননোন রেজিস্ট্যান্স, এই এক্স এর মানটা আমরা বের করতে চাইছি। ক্লিয়ার? আচ্ছা এবার এদের কিভাবে যুক্ত করব? এই পি কিউ আর এস, এই মোট চারটা হচ্ছে রোধ যুক্ত করার হচ্ছে বাহু। তো এ বি বি সি সিডি আর হচ্ছে এদেরকে ব্রিজ বাহু বলা হয়, ঠিক আছে? তো এই চারটা বাহুর মধ্যে আমাকে চারটে রোধকে যুক্ত করতে হবে। এবার যে অজানা রোধটা আমি হচ্ছে মানটা বের করতে চাইছি, তাকে যে সবসময় আমি যেখানে দেখিয়েছি এখানেই যুক্ত করতে হয় এমন কোনো কথা নেই, তুমি কিন্তু যে কোনো পজিশনেও হচ্ছে যুক্ত করতে পারো, তাতেও কিন্তু শর্ত যেটা বেরোবে তার কোনো হেরফের হবে না, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে যুক্ত করেছি। এবার আমি হচ্ছে কার্যনীতি বোঝাচ্ছি যে কিভাবে আমরা হুইটস্টোন ব্রিজ বর্তনী বা সার্কিট ব্যবহার করে এই অজানা রোধ এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তো তার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? যখনই, যেহেতু এখানে আমি তড়িৎ কোষ যুক্ত করেছি, তো যখনই আমি চাবিটা হচ্ছে বন্ধ করব বা সার্কিটটা ক্লোজ করব, তখনই কি হবে? এখান থেকে কারেন্ট বেরোবে। তো প্রথমে আমি কারেন্ট ডিস্ট্রিবিউশনটা দেখে নিই, কারণ এখানে আমি কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করব। তো প্রথমে কারেন্ট ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। তো ধরে নাও যখন আমি হচ্ছে যে সুইচ অফ করলাম বা হচ্ছে সার্কিট ক্লোজ করলাম, মানে এই তার দুটো যুক্ত হয়ে গেল, তখন ধরে নিচ্ছি এখান থেকে আই কারেন্ট বেরোলো, এই তড়িৎ কোষ থেকে ধরে নিচ্ছি আই কারেন্ট বেরোলো, ঠিক আছে? এবার আই কারেন্ট হচ্ছে এখানেও আসলো। এবার এই আই কারেন্টটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, কারণ দুটো রাস্তা আছে যাওয়ার। তো ধরলাম এই পথে, মানে এবি বাহুর মধ্যে I1 কারেন্ট গেল, আর এবি বাহুর মধ্যে বা আর রোধের মধ্যে I2 কারেন্ট গেল, ঠিক আছে? এবার বি বিন্দুতে হচ্ছে এবার I2 কারেন্টটা আসলো। এবার বি বিন্দুতে কি হবে? কারেন্ট যাওয়ার দুটো রাস্তা আছে, তো I2 কারেন্টটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এটা আমরা জানি। এবার এই যে জি, এই জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। তো এই হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমি ধরে নিচ্ছি আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে, জি ফর গ্যালভানোমিটার, ঠিক আছে? গ্যালভানোমিটারের মধ্যে আমি ধরে নিচ্ছি আইজি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এবার বলো এই বিসি বাহুর মধ্যে বা কিউ রোধের মধ্যে কত কারেন্ট যাবে? তো এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা দেখো বি বিন্দু থেকে তিনটা তার যুক্ত আছে, তাহলে এটাকে আমরা বি বিন্দুটাকে আমরা জাংশন পয়েন্ট বলতে পারবো বা সংযোগ বর্তনী বলতে পারবো। তো তাহলে দেখো এখানে বি বিন্দুর দিকে আগত কারেন্ট কত? I2, বি বিন্দু থেকে নির্গত কারেন্ট কত? IG। তাহলে এই বি বিন্দু থেকে যে আরেকটা কারেন্ট বেরিয়ে যাচ্ছে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হয়ে যাবে I2 মাইনাস IG। সরি এখানে I1 কারেন্ট আসছিল, I2 কারেন্টটা এর মধ্যে দেখিয়েছি, এখানে I1 কারেন্ট আসছিল, আমি ভুল করে I2 লিখে দিয়েছিলাম। তো এর মধ্যে কত কারেন্ট যাবে? I1 মাইনাস IG। কি করে পেলাম? এটা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে পেলাম। মোট হচ্ছে আগত কারেন্ট সমান সমান মোট নির্গত কারেন্ট, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই দিকে চলে আসি। তো তার মানে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে হচ্ছে IG কারেন্ট আসছে, আর হচ্ছে এই এডি বাহুর মধ্যে দিয়ে বা আর রোধের মধ্যে দিয়ে I2 কারেন্ট আসছে। এবার ডি বিন্দুতে হচ্ছে কত হয়ে যাবে কারেন্ট, মানে ডি বিন্দু থেকে নির্গত কারেন্ট কত হয়ে যাবে? এটাও আমরা কেসিএল অ্যাপ্লাই করে করতে পারবো। দেখো ডি বিন্দুর দিকে আগত কারেন্ট কি I2 আর হচ্ছে IG, তাহলে মোট আগত কারেন্ট বা ডি বিন্দুর দিকে মোট ইনকামিং কারেন্ট কত? I2 প্লাস IG। তাহলে কেসিএল অনুযায়ী ডি বিন্দু থেকে নির্গত মোট কারেন্ট কত হয়ে যাবে? I2 প্লাস IG। খুব সিম্পল। এবার তার মানে এই হচ্ছে এক্স রোধের মধ্য দিয়ে বা অজানা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I2 প্লাস IG। আর কিউ রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I1 প্লাস IG। এবার সি বিন্দুতে কত কারেন্ট হবে? দেখো সি বিন্দুতে হচ্ছে সি বিন্দুর দিকে আগত কারেন্ট কত? I1 মাইনাস IG একটা, আর কত? প্লাস I2 প্লাস IG। এটা হচ্ছে সি বিন্দুর দিকে আগত মোট কারেন্ট। তো IG কেটে গেলে কত হয়ে যাবে? I1 প্লাস I2। তারপরে সি বিন্দুর দিকে আগত মোট কারেন্ট কত? সি বিন্দুটাকে আমরা একটা জাংশন বলতে পারবো। এখানেও কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে সি বিন্দুর দিকে আগত মোট কারেন্ট হচ্ছে I1 প্লাস I2 পেলাম। তো সি বিন্দু থেকে নির্গত মোট কারেন্ট কত হবে? I1 প্লাস I2, কারণ কেসিএল অনুযায়ী মোট ইনকামিং কারেন্ট সমান সমান মোট আউটগোয়িং কারেন্ট। এবার I1 প্লাস I2 দেখো, I1 প্লাস I2 তো I, তার কারণ I কারেন্টটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, I1 I2, তাহলে I1 প্লাস I2 মানে হচ্ছে I। তার মানে সি বিন্দু থেকে কত কারেন্ট বেরোবে? I কারেন্ট বেরোবে।
ক্লিয়ার? তার মানে দেখো হচ্ছে তড়িৎ কোষ থেকে আই কারেন্ট বেরিয়েছিল, আবার তড়িৎ কোষে আই কারেন্টই ফিরে আসলো। তো আমরা এটা আমি বারবার করে বলি যে যখনই যে কোনো ব্যাটারি থেকে বা তড়িৎ কোষ থেকে যে অ্যামাউন্ট কারেন্ট নির্গত হবে, সেই তড়িৎ কোষে কিন্তু সেম অ্যামাউন্ট অফ কারেন্ট আবার ফিরে আসতে হবে। তাহলে আমাদের যে কারেন্ট ডিস্ট্রিবিউশন এটা ঠিকই আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউশন। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে যে কেভিএল বা কিরচফের হচ্ছে ভোল্টেজ ল বা সেকেন্ড লটা অ্যাপ্লাই করব। দেখো তো এবার হচ্ছে বুঝতেই পারছো যে এখানে দুটো লুপ আছে, একটা হচ্ছে এ বি ডি এ, এটা একটা লুপ। ঠিক আছে, তো এ বি ডি এ ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা কি করব হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব, কিরচফস ভোল্টেজ ল বা কিরচফস সেকেন্ড ল। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, একটা হচ্ছে পথ চুজ করতে হবে, মানে আমি কোন পথে যাব, সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তো আমি ধরে নিচ্ছি প্রথমে যে আমি হচ্ছে ক্লকওয়াইজ বা হচ্ছে আমি প্রথমে ধরে নিচ্ছি যে আমি প্রথমে ক্লকওয়াইজ পথে যাচ্ছি, মানে আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি। ঠিক আছে, আমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, তারপরে কোন দিকে যাচ্ছি, আমি হচ্ছে এইভাবে ঘুরছি ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তো আমি হচ্ছে 10 এবং 11 নম্বর ভিডিওতে কারচফস ল এবং তার সংক্রান্ত সূত্রগুলো পড়েছে, সেগুলো তোমাদের সেগুলো বুঝতে পেরেছো। তো আমরা হচ্ছে যখন কেভিএল অ্যাপ্লাই করবো তখন তো আমাকে একটা হচ্ছে কারেন্টের একটা আমাকে একটা কোন পথে আমি যাব তার একটা ডিরেকশন চুজ করতে হবে। তো আমি এখানে ধরে নিলাম যে আমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি, আমি ক্লকওয়াইজ মুভ করছি। এবার দেখো, এবার হচ্ছে তারপরে আমি প্রথমে এ থেকে বিতে যাচ্ছি। তো এ থেকে বি পথে যাচ্ছে, দেখো এ থেকে বি পথে বা এবি বাহুর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে। কত রোধের মধ্য দিয়ে যাচ্ছে, পি রোধের মধ্য দিয়ে যাচ্ছে। এবার এটা প্লাস না মাইনাস হবে? আর দেখো আমি যাচ্ছি এ থেকে বি এর দিকে, কারেন্টও যাচ্ছে হচ্ছে এ থেকে বি এর দিকে, তাহলে আমার হচ্ছে আমার পথের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, সেই জন্য প্লাস হয়ে যাবে, I1 পি লিখে দিলাম। আচ্ছা, এবার আমি বি বিন্দুতে আসলাম। এবার বি আর হচ্ছে ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? দেখো আমি কোন দিকে যাচ্ছি, বি থেকে ডি বিন্দুর দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, বি থেকে ডি বিন্দুর দিকে গ্যালভানোমিটারের মধ্যে, তাহলে সাইনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কত কারেন্ট যাচ্ছে, আইজি কারেন্ট যাচ্ছে কত রোধের মধ্য দিয়ে, ক্যাপিটাল জি রোধের মধ্য দিয়ে, গ্যালভানোমিটারের রোধটা জি ধরে নিচ্ছি ক্যাপিটাল জি, তাহলে কত হয়ে যাবে, আইআর আইজি ইনটু জি, পেয়ে গেলাম। আচ্ছা, এবার ডি বিন্দুতে আসলাম। এবার ডি থেকে কোথায় আসতে হবে, এতে আসতে হবে, কারণ আমি ক্লকওয়াইজ যাচ্ছি। এবার আমি যাচ্ছি ডি থেকে এ এর দিকে, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এ থেকে ডি এর দিকে, তার মানে আমার পথের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট হয়ে গেছে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কত কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট যাচ্ছে কত রোধের মধ্য দিয়ে, হচ্ছে আর রোধের মধ্য দিয়ে, তাহলে কত হয়ে যাবে, I2 ইন্টু আর ইকুয়াল টু মোট বিভব পার্থক্য কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাই কেভিএল এই লুপের ক্ষেত্রে পেয়ে গেলাম। এবার আরেকটা যে লুপ আছে এখানে দেখো বি সি ডি বি, এটাও একটা ক্লোজ লুপ বা এটাও একটা হচ্ছে বদ্ধ বর্তনী। এর ক্ষেত্রেও আমি কি করব, হচ্ছে এই বিসিডিবি লুপের ক্ষেত্রেও আমি কেভিএল অ্যাপ্লাই করব বা কিরচফ সেকেন্ড ল অ্যাপ্লাই করব। তো এখানেও আমাকে একটা কি করতে হবে, ডিরেকশন চুজ করতে হবে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কোথায় প্রথমে যেতে হবে, বি থেকে ডি তে যেতে হবে। তো আমি যাচ্ছি বি থেকে ডি এর দিকে, কারেন্ট যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে বি থেকে ডি এর দিকে, আমার ডিরেকশন পথের ডিরেকশন সেম, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আইজি কারেন্ট যাচ্ছে জি রোধের মধ্যে দিয়ে, তাহলে কত হয়ে যাবে, আইজি ইন্টু জি, তাহলে কত হয়ে যাবে, আইজি ইন্টু জি হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ডি বিন্দুতে চলে আসলাম। এবার দেখো আমি কোন দিকে যাচ্ছি, আমি যাচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ডি থেকে সি এর দিকে, কারেন্টও দেখো যাচ্ছে ডি থেকে সি এর দিকে। কত কারেন্ট যাচ্ছে, I2 প্লাস আইজি, কত রোধের মধ্য দিয়ে যাচ্ছে, এক্স আননোন রোধের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে আমার ডিরেকশন পথের ডিরেকশন হচ্ছে একই, তাহলে প্লাস হয়ে যাবে। কত কারেন্ট যাচ্ছে, I2 প্লাস আইজি, কত রোধের মধ্য দিয়ে যাচ্ছে, এক্স রোধের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিভব পার্থক্য হয়ে গেল। এবার সি থেকে বি বিন্দুর দিকে আমি যাচ্ছি, কারণ আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি। এবার আমি যাচ্ছি সি থেকে বি এর দিকে, কারেন্ট যাচ্ছে বি থেকে সি এর দিকে, তাহলে আমার ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন অপোজিট হয়ে গেছে, তাহলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, কত কারেন্ট যাচ্ছে, I1 মাইনাস আইজি, কত রোধের মধ্যে যাচ্ছে, কিউ রোধের মধ্যে, তাহলে কত হয়ে যাবে, I1 মাইনাস আইজি ইন্টু কিউ। এই হচ্ছে এই বদ্ধলুপের মোট বিভব পার্থক্য সমান সমান 0 হয়ে যাবে। আচ্ছা, পুরোটা কি আসছে প্যাটার্ন? হ্যাঁ, তাহলে হচ্ছে মোট বিভব পার্থক্য কত হয়ে গেল, মোট বিভব পার্থক্য কিন্তু
শূন্য হয়ে গেল। আচ্ছা, এবার এই দুটো সূত্র পেয়ে গেলাম। এবার খুব ভালো করে শুনো, এবার হচ্ছে আসল ব্যাপারটা আসছে। এবার আমি হচ্ছে অজানা রোধের মানটা কখন নির্ণয় করতে পারবো? আমি অজানা রোধের মানটা নির্ণয় করতে পারবো যখন এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, মানে এই বিডি পথে কোনো কারেন্ট যাবে না, মানে আইজি ইজ ইকুয়াল টু 0 হবে। আবার ভালো করে শুনো, আমি হচ্ছে এই হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে আমি অজানা রোধের মানটা কখন নির্ণয় করতে পারবো? আমি তখন নির্ণয় করতে পারবো যখন বা এই হুইটস্টোন ব্রিজের যে অবস্থায় এই গ্যালভানোমিটারের মধ্যে অর্থাৎ বিডি পথে কোনো কারেন্ট যাবে না, মানে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহটা শূন্য হয়ে যাবে, তখনই কিন্তু আমি এই অজানা রোধের মানটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? এবার এটা আমি কি করে করব? দেখো, এটা কি করে করতে পারি? পি কিউ আর এই ভ্যালুটা কিন্তু আমার জানা আছে, তাহলে আমাকে কি করতে হবে? পি কিউ আর এদেরকে আমাকে হচ্ছে এমন ভাবে কন্ট্রোল করতে হবে, এদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে এদের ভ্যালুকে, যাতে কি হয়ে যায়, বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান হয়ে যায়। তার কারণ কখন হচ্ছে এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে হচ্ছে তড়িৎ প্রবাহ হবে না? বলো, তড়িৎ প্রবাহ কেন হয়? বিভব পার্থক্যের জন্য। তো গ্যালভানোমিটারটা যার মধ্যে যুক্ত আছে বি আর ডি বিন্দুর মধ্যে, যদি বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব সমান হয়ে যায়, ঠিক আছে, যদি বি বিন্দুর বিভব ভিবি ইকুয়াল টু ডি বিন্দুর বিভব হয়ে যায়, বা বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়ে যায়, তখন কি হবে? তখনই একমাত্র গ্যালভানোমিটারের মধ্যে কোনো প্রবাহ হবে না। তো যদি আমাকে অজানা রোধটা নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? পি কিউ আর এর ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে আমাকে কি করতে হবে? এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে বি এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়, বা বি এবং ডি বিন্দুর বিভব সমান হয়, একই কথা। তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তখনই কিন্তু আমি এই অজানা রোধের মানটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার এর জন্য আরেকটা করতে পারো, তুমি হচ্ছে পি আর কিউটাকে ফিক্স করে দিতে পারো, ঠিক আছে? পি আর কিউটাকে ফিক্স করে দিলে তো তার ফলে বি বিন্দুর বিভবটা ফিক্স হয়ে গেল। এবার আর এর ভ্যালুটা চেঞ্জ করে করে তুমি এমন একটা আর এর ভ্যালু আনলে যার ফলে কি হলো, এই ডি বিন্দুর বিভবটাও সমান হয়ে গেল, বি বিন্দুর সমান করে দিলে। এবার আমার তো আর এর মানটা জানা আছে, এবার আর এর মানটা কত চেঞ্জ করলাম সেটাও আমি জানি, তার ফলে আর এর মানটা আমার কিন্তু জানাই থাকলো। বোঝা গেছে? মানে আমাকে বি আর ডি বিন্দুর বিভবটা সমান করতে হবে। তুমি পি কিউ আর তিনটাকে একসঙ্গে হচ্ছে চেঞ্জ করা তো অসুবিধা বা বেশি ঝামেলার ব্যাপার, ওই জন্য তুমি কি করতে পারো, পি এবং কিউ এই দুটো হচ্ছে রোধের মানকে তুমি ফিক্স করে দিলে, তারপরে বি বিন্দুর বিভব ফিক্স হয়ে গেল। এবার ডি বিন্দুর বিভব কত করব? বি বিন্দুর সমান করব। তার জন্য আমি কি করলাম, আর এর ভ্যালুটা আমার জানা আছে, আর এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে করে আমি জানি হচ্ছে রোধের পরিবর্তন হলে কি হবে, রোধের পরিবর্তন হলে বিভবেরও পরিবর্তন হয়। তো এবার আমি হচ্ছে আর মানে যে রোধটা, এটা একটা নির্দিষ্ট ভ্যালু আছে যেটা আমাদের জানা আছে, এটাকে আমরা আর মানে রোধটাকে আমরা চেঞ্জ করে কি করলাম, হচ্ছে এমন ভাবে চেঞ্জ করলাম যাতে ডি বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের সঙ্গে সমান হয়ে যায়। তখন বি আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়ে গেল, তখনই একমাত্র হচ্ছে এই বিডি পথে বা গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আইজির মানটা শূন্য হবে। ঠিক আছে? তখনই আমরা হুইটস্টোন ব্রিজ ব্যবহার করে অজানা রোধের মানটা বের করতে পারবো। তো এই যে অবস্থাটা, যে অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হবে না, সেই অবস্থাটাকে আমরা কি বলি? সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে নিষ্পন্দ অবস্থা। ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দিতে পারি যে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে নিষ্পন্দ অবস্থা বলতে কি বোঝো? নিষ্পন্দ অবস্থা বা ইংলিশ টার্মটা কি? নাল কন্ডিশন। নিষ্পন্দ অবস্থা বা হচ্ছে নাল কন্ডিশন, বা এটাকে আরেকটা টার্ম ইউজ করা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা বা প্রতিমিত হুইটস্টোন ব্রিজ বা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে? যেমন আবার বলছি, হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা কাকে বলে? তাহলে কি বলবো যে হুইটস্টোন ব্রিজ বর্তনী ব্যবহার করে অজানা রোধ নির্ণয়ের ক্ষেত্রে যে অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, অর্থাৎ গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ হয় না, সেই অবস্থাকে বলা হয় নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা। তার মানে প্রতিমিত অবস্থার শর্ত কি? তার মানে প্রতিমিত অবস্থা কখন হবে? যখন গ্যালভানোমিটারের মধ্যে যে তড়িৎ প্রবাহ আইজি ইজ ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা কি করে করতে পারবো? আমরা পি কিউ আর এই তিনটা মানকে এমন ভাবে আমরা হচ্ছে চেঞ্জ করব বা নিয়ন্ত্রণ করব যাতে
বি এবং ডি বিন্দুর বিভব হচ্ছে সমান হয়ে যায়, অর্থাৎ বি এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়ে যায়, তখনই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তো যদি তোমাকে জিজ্ঞেস করে বা এরকম প্রশ্ন করে যে নিষ্পন্দ অবস্থা কিভাবে সৃষ্টি করা যাবে, তখন এটাই বলবে যে আমাদের যে জানা রোধগুলি আছে হুইস্টন ব্রিজের বর্তনীর ক্ষেত্রে পি কিউ আর, তাদের মানগুলি এমন ভাবে যদি আমরা পরিবর্তন করতে পারি যাতে বি এবং ডি বিন্দুর মধ্যে কোনো বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে, তখনই একমাত্র গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ পাবে হচ্ছে যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারে কাটার কোনো বিক্ষেপ হবে না। সেক্ষেত্রে আমরা নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো তার মানে যখনই অঙ্কের ক্ষেত্রে প্রতিমিত অবস্থা এই ব্যাপারটা বা নিষ্পন্দ অবস্থা থাকবে, তখন আমরা কি বুঝবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না। ক্লিয়ার? এবার গ্যালভানোমিটারের মধ্যে যদি তড়িৎ প্রবাহিত না হয়, মানে আইজিটা যদি 0 হয়, তাহলে আমরা যে দুটো সমীকরণ পেলাম কেভিএল অ্যাপ্লাই করে, 1 নম্বর আর 2 নম্বর, এই দুই ক্ষেত্রে যদি আমরা এটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, কারণ অজানা রোধ নির্ণয় করতে গেলে তো আমাকে এটা হচ্ছে প্রয়োগ করতেই হবে, আইজি ইজ ইকুয়াল টু 0। তো সেক্ষেত্রে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনে আমি যদি এই আইজি ইজ ইকুয়াল টু 0 এটা বসিয়ে দিই, তাহলে দেখি কি পাচ্ছি। দেখো, এই আইজি যেখানে আছে সেই টার্মগুলো 0 হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমি কি পাবো? I1P মাইনাস I2R ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমি কি পাবো? I1P ইকুয়াল টু I2R, এটা পেয়ে যাচ্ছি। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একই রকম ভাবে 2 নম্বর মানে বিসিডিবি লুপের ক্ষেত্রে যেটা আমি বের করেছি ইকুয়েশন, সেখানেও এটা হবে আইজি ইজ ইকুয়াল টু 0। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত না হলে এখানেও কি হবে? আইজি যে টার্মগুলো আছে সেগুলো 0 হয়ে যাবে, এটা একটা হবে। আচ্ছা, তাহলে কত বাকি থাকবে দেখি। এই যেখানেও একটা আইজি আছে, এটাও 0 হয়ে যাবে। তাহলে কি পাবো? I2 ইন্টু এক্স, এটা কিন্তু ইন্টু না এক্স, I2 এক্স। আচ্ছা, এবার মাইনাস I1 কিউ ইকুয়াল টু 0, আর এখানে যে আইজিটা আছে এই ভ্যালুটাও 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে দেখি। এখান থেকে কি পাচ্ছি আমরা? I2x ইকুয়াল টু I1 কিউ। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি 4 নম্বর হচ্ছে ইকুয়েশন দিলাম। এবার এখান থেকে আমি বের করছি I1 বাই I2 ইকুয়াল টু কত হচ্ছে? এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে I1 বাই I2 আর বাই পি, এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন দিলাম। আর এখান থেকে আমি কি পাচ্ছি? I1 বাই I2 কত পাচ্ছি? x বাই কিউ, এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এটাকে আমি 6 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো I1 বাই I2 ইকুয়াল টু এখানে পাচ্ছি আর বাই পি, এখানে পাচ্ছি x বাই কিউ। তো তার মানে 5 আর 6 নম্বর এই দুটো ইকুয়েশন থেকে আমি কি বলতে পারবো? 5 ও 6 নম্বর ইকুয়েশন থেকে আমি কি বলতে পারবো? তাহলে আর বাই পি ইকুয়াল টু এক্স বাই কিউ। ঠিক আছে, তো তার মানে এটাই কিন্তু হচ্ছে হুইস্টন ব্রিজের হচ্ছে শর্ত বা হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত, বা তোমাকে যদি কার্যনীতি বলে তখন তোমাকে এতটা পর্যন্ত বের করে দেখাতে হবে। ক্লিয়ার? আবার ভালো করে বলছি প্রশ্নটা, তোমাকে যদি বলে যে হুইস্টন ব্রিজের কার্যনীতি ব্যাখ্যা করো, তখন তোমাকে প্রথমে সার্কিটের হচ্ছে মধ্যে কোন বাহুর মধ্যে কোন রোধ যুক্ত আছে, চাবি, সমস্ত কিছু বলতে হবে। এবার তোমাকে হচ্ছে যে কেভিএল হচ্ছে এই দুটো রূপে অ্যাপ্লাই করলে, দুটো ইকুয়েশন পেলে, তারপরে তোমাকে কি করতে হবে? নিষ্পন্দ অবস্থা কি ওটাকে একটু বুঝিয়ে দিতে হবে যে I is equal to 0। এবার এই দুটো ইকুয়েশনে I is equal to 0 পুট করবে, তাহলে এখান থেকে I1 বাই I2 দুই ক্ষেত্রে বের করবে, বা I2 বাই I1 ও বের করতে পারো, দিয়ে তুমি যে শর্তটা পাচ্ছ আর বাই পি ইকুয়াল টু এক্স বাই কিউ, এটাই কিন্তু হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স। ঠিক আছে, মানে হচ্ছে উপরের দুটো বাহুর অনুপাত সমান সমান নিচের দুটো বাহুর অনুপাত, এইভাবে মনে রাখতে পারো, বা আরেকটা ভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এবার আমি উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, কারণ অঙ্কের জন্য কিন্তু আমাদের, তোমরা যে কোনো একটা ভাবে মনে রাখতে পারো, আমি সব রকমই বলে দিচ্ছি কি কি হবে। পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, মানে এটা কি করে মনে রাখতে পারো? উপরের দুটো বাহুর অনুপাত, মানে উপরের দুটো হচ্ছে রোধের অনুপাত সমান সমান নিচের দুটো রোধের অনুপাত, এরকম ভাবে মনে রাখতে পারো। বা আর কি মনে রাখতে পারো? দেখো পি বাই আর ইকুয়াল টু কি হবে? কিউ বাই এক্স, এটাও মনে রাখতে পারো। এটা কি করে মনে রাখবে? হচ্ছে বাম দিকের উপরের রোধ বাই নিচের রোধ সমান সমান ডান দিকের উপরের রোধ বাই নিচের রোধ।
ক্লিয়ার? তো তোমাকে কার্যনীতি বললে কিন্তু এই হচ্ছে এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স বা এইটা এই পর্যন্ত তোমাকে নির্ণয় করে দেখাতে হবে, তাহলে তোমার কার্যনীতি হয়ে যাবে। আর এই যে হচ্ছে এই যে শর্ত দুটো আমরা পেলাম, এই তিনটা তো আসলে একই জিনিসই। তো এই যে শর্তটা পেলাম এটাই কিন্তু হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থার শর্ত। তোমাকে যদি বলে যে হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থার শর্ত নির্ণয় করো, তাহলেও তোমাকে এই পর্যন্ত দেখাতে হবে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এক্স বা এটা একই জিনিস। বা তোমাকে যদি বলে কার্যনীতি নির্ণয় করো, তাহলেও কিন্তু তোমাকে একই জিনিস দেখাতে হবে। ক্লিয়ার? আর তোমাকে অঙ্কের ক্ষেত্রে যখন বলে দেবে যে প্রথমিত হুইস্টন ব্রিজ, তখন তুমি হচ্ছে ডাইরেক্ট এটা অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাকে একটা সার্কিট দেওয়া থাকলো, তোমাকে যদি হচ্ছে তুমি যদি দেখো যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স হচ্ছে বা পি বাই আর ইকুয়াল টু কিউ বাই এক্স হচ্ছে, যে কোনো একটা হলে অন্যটাও হবে, তো সেক্ষেত্রে তখন বুঝতে পারবে যে ব্রিজটা প্রথমিত হবে, তখন এর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা ধরে নিয়ে তুমি অঙ্কতে অগ্রসর হতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার এটা গেল কিন্তু হচ্ছে কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করে, অর্থাৎ কিরচফস ল অ্যাপ্লাই করে হুইস্টন ব্রিজের কার্যনীতি প্রতিষ্ঠা বা হুইস্টন ব্রিজের হচ্ছে নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থার শর্ত নির্ণয়। তো 2018 এবং 19 দুইবারই কিন্তু এই হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে, মানে কিরচফস এর ল অ্যাপ্লাই করে এই কার্যনীতি প্রতিষ্ঠা করতে দিয়েছিল। কিন্তু আমি তোমাদের হচ্ছে ওহমের সূত্র ব্যবহার করেও কি করে বের করতে পারবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ তোমাদের যদি পরীক্ষাতে উল্লেখ না করে দেয়, তাহলে তোমরা কেভিএল কেসিএল অ্যাপ্লাই না করে শুধুমাত্র ওহমের সূত্র দিয়েও কিন্তু খুব সহজে এটা হচ্ছে নির্ণয় করতে পারবে, মানে এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স এই শর্তটা নির্ণয় করতে পারবে। ঠিক আছে? এবার আমি হচ্ছে ওহমের সূত্র অ্যাপ্লাই করে কি করছি, হুইস্টন ব্রিজের কার্যনীতি প্রতিষ্ঠা করছি। তো এখানেও কিন্তু সার্কিট সবকিছু একই থাকবে, পি কিউ আর যেমন আমাদের জানা ছিল, এক্সটা আমরা নির্ণয় করতে চাইছিলাম, সমস্ত একই থাকবে। এবার দেখো, এবার কিচ্ছু অ্যাপ্লাই করতে হবে, শুধু ওহমের সূত্র। তাহলে হচ্ছে এই চারটা বাহু আছে এ বি বি সি সি ডি ডি, এই চারটা বাহুতে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করব। তো কি করে অ্যাপ্লাই করবো দেখো, প্রথমে হচ্ছে এবি বাহুর ক্ষেত্রে। এবি বাহুর ক্ষেত্রে কি হবে বলো, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এ থেকে বি এর দিকে, তার মানে বিভব পার্থক্য কি হবে, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি হয়ে যাবে, সূত্র কি হচ্ছে আই আর, আই ওয়ান কারেন্ট যাচ্ছে পি রোধের মধ্যে, তার দিদি, তাহলে কত হয়ে যাবে আই ওয়ান ইন্টু পি, এটা হয়ে গেল। আচ্ছা, এবার বিসি রোধের ক্ষেত্রে, বিসি রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো। আচ্ছা, বিসি রোধের মধ্যে বি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে বি বিন্দুর বিভব পার্থক্য বেশি, সি বিন্দুর বিভব পার্থক্য কম, তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভিবি মাইনাস বিসি। কত কারেন্ট যাচ্ছে আই ওয়ান মাইনাস আইজি, কার মধ্য দিয়ে, কিউ রোধের মধ্য দিয়ে, তাহলে কত হবে আই ওয়ান মাইনাস আইজি ইন্টু কিউ, বি ইকুয়াল টু আই আর, এটাই সূত্র। আচ্ছা, এবার সিডি বাহুর ক্ষেত্রে দেখো ওহমের সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে কত হবে, সিডি বাহুর ক্ষেত্রে সি থেকে ডি এর দিকে হচ্ছে ডি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, ডি থেকে সি এর দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে বিভব পার্থক্য কি হবে ভিডি মাইনাস ভিসি ইকুয়াল টু কত হবে আই টু প্লাস আইজি, কারেন্ট যাচ্ছে এক্স রোধের মধ্যে দিয়ে, তাহলে কত হবে আই টু প্লাস আইজি ইন্টু এক্স। ক্লিয়ার? এবার লাস্ট যে বাহুটা বাঁচলো হচ্ছে এডি বাহুর ক্ষেত্রে, ঠিক আছে, এডি বাহুর ক্ষেত্রে, এডি বাহুর ক্ষেত্রে আমরা একই ওহমের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এডি বাহুর ক্ষেত্রে কারেন্ট কোন থেকে যাচ্ছে দেখো, এ থেকে ডি এর মধ্যে কারেন্ট যাচ্ছে, তার মানে বিভব পার্থক্য কত হবে ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু কি হবে আই টু, কারেন্ট যাচ্ছে আর রোধের মধ্য দিয়ে। এইভাবে ওহমের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের কার্যনীতি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে কি করবো, এ বি বি সি সি ডি ডি এ বা তুমি যে কোনো নাম দাও, পি কিউ আর এস, তো চারটা বাহুতে আমরা প্রথমে ওহমের সূত্র অ্যাপ্লাই করব। এবার তোমাকে তারপরের প্রসেস কি ছিল, যে যদি আমরা এই অজানা রোধের মান বের করতে পারবো তখনই যখন এই হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ হবে না, আর অর্থ হচ্ছে আইজি ইজিক্যাল টু জিরো হবে। এটাকে বলা হয় বীজের নিষ্পন্দ, হচ্ছে বীজের নিষ্পন্দ অবস্থা বা প্রতিমিত অবস্থা। এবার তোমাকে এই ব্যাপারটা বলতে হবে আগের মতো। এবার এখানে তুমি যদি, আচ্ছা, এবার আইজি ইজিক্যাল টু জিরো কখন হবে, যখন বি বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য শূন্য হবে বা বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান হবে। তো তার মানে যখন আমরা পি কিউ আর কে অ্যাডজাস্ট করে আইজি ইজিক্যাল টু জিরো করবো, তখন কি হবে বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব সমান হয়ে যাবে, বি ইজিক্যাল টু ভিটি। এবার এই যে দুটো কন্ডিশন পেলাম, এটা আমরা এই সূত্রগুলোতে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের হচ্ছে হুইস্টন ব্রিজের হচ্ছে প্রথমিত অবস্থায় শর্ত চলে আসবে। দেখো কি করে আসবে, তাহলে প্রথমটা ঠিক আছে, আর আইজি কোথায় আছে, আইজি গুলো জিরো করতে হবে। তো আইজি জিরো হলে কি হয়ে যাবে, এখানে আই ওয়ান মাইনাস আইজি ছিল, আইজিটা জিরো হলে কি হবে আই ওয়ান ইন্টু কিউ হয়ে যাবে, এটা কত হয়ে যাবে
I1 ইন্টু কিউ, এটা হয়ে যাচ্ছে I1 ইন্টু কিউ। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানেও একটা আইজি আছে, এই আইজিটা 0 হয়ে গেলে কি হয়ে যাবে, I2x হয়ে যাবে। ঠিক আছে, I2x হয়ে যাবে। আচ্ছা, লাস্টেরটা ঠিকই আছে, কোনো আইজি নেই। এবার VV ইজিক্যাল টু VD, এটা আমরা পুট করতে পারবো। ঠিক আছে, তাহলে কি করব হচ্ছে এই 1 নম্বরে VA মাইনাস VB আছে। আচ্ছা, এই এডি বাহুর ক্ষেত্রে দেখো VA মাইনাস BD আছে, তো BD এর বদলে আমরা VB পুট করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, BC বাহুর ক্ষেত্রে এখানে VB মাইনাস BC আছে, এখানে BD এর পরিবর্তে আমরা VB লিখতে পারবো, যেহেতু হচ্ছে এই দুটো হচ্ছে VB ইকুয়াল টু VD। এবার এই হচ্ছে এটাকে যদি আমি চারটে ইকুয়েশন দিই 1 2 3 4, তাহলে এই চারটে ইকুয়েশন থেকে আমি কি বলতে পারবো, দেখো 1 নম্বর আর 4 নম্বর থেকে আমি কি লিখতে পারছি, দেখো 1 আর 4 নম্বর থেকে আমি কি লিখতে পারছি, দুটোই VA মাইনাস VB এর সঙ্গে সমান, I1P ইকুয়াল টু হচ্ছে I2R। তাহলে I1 বাই I2 ইকুয়াল টু কি বের করলাম আমরা, R বাই P, আগের মতো। এবার 2 আর 3 নম্বর এই দুটো ইকুয়েশন থেকে দেখো আমরা কি বের করতে পারছি, 2 আর 3 নম্বর ইকুয়েশন দুটোই হচ্ছে VB মাইনাস VC, তাহলে কি হবে I1Q ইকুয়াল টু কি লিখতে পারবো, I2X। তাহলে এখান থেকে I1 বাই I2 কি বের হবে আমাদের, X বাই Q। ঠিক দেখো আগের মতো চলে আসলো একদম। আচ্ছা, এবার কি করব, এবার এটাকে হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে দাও 5, এটাকে একটা ইকুয়েশন দিয়ে দাও 6। এবার ইকুয়েশন 5 ও 6 নম্বর থেকে আমরা হচ্ছে কি বের করতে পারবো দেখে নি, তাহলে বেরিয়ে যাবে ইকুয়েশন 5 ও 6 থেকে কি পাবো, দেখো দুটোই হচ্ছে I1 বাই I2 এর সঙ্গে সমান, তাহলে কি হয়ে যাবে R বাই P ইকুয়াল টু X বাই Q। এটাকে আমরা আর কি করে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হচ্ছে যে P বাই Q ইকুয়াল টু R বাই X, এই ফর্মুলা লিখতে পারবো, বা কি লিখতে পারবো P বাই R সমান সমান হচ্ছে Q বাই X, এই ফর্মুলা লিখতে পারবো। ঠিক আছে, তোমাকে পরীক্ষাতে যে কোনো একটা বের করলেই হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে যদি পরীক্ষাতে বলে দেয় যে হচ্ছে কিরচপের সূত্র ব্যবহার করে করো, তাহলে তুমি কিরচপের সূত্র ব্যবহার করে করবে। আর তোমাকে যদি পরীক্ষাতে না বলে দেয় তাহলে তোমার কিরচপের সূত্র ব্যবহার করার দরকার নেই, তো সময় একটু বেশি লাগবে, তুমি ওহমের সূত্র অ্যাপ্লাই করে করবে, কারণ 2 নম্বর থাকবে কিন্তু। ঠিক আছে, কিছু না উল্লেখ করে দিলে তুমি ওহমের সূত্র অ্যাপ্লাই করে করতে পারবে। তার মানে এই যে 3টা শর্ত পেলাম, এটাই কিন্তু হুইস্টন ব্রিজের প্রথমিত হচ্ছে অবস্থার শর্ত। তো যদি বলে হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থার শর্ত নির্ণয় করো, তাহলে তোমাকে এটুকু বন্ধ করতে হবে। আর নিষ্পন্দ অবস্থা মানে কি, I = 0 যখন হবে, এগুলো তো আলোচনা করেছি। আচ্ছা, এবার এখানে আমি কি করে বের করতে পারবো, দেখো এই যে হচ্ছে 3টা সমীকরণ পেলাম, আমরা 3টা শর্ত পেলাম, 3টাই আসলে একই। এখানে আমার PQR এই 3টা হচ্ছে আমার জানা আছে, এক্সটা আমার জানা, তাহলে আমি এক্সটা খুব সহজেই হচ্ছে বের করতে পারি। X ইকুয়াল টু কি হয়ে যাবে এখানে P বাই R ইন্টু কিউ, বা প্রত্যেকটা শর্ত একই, প্রত্যেকটা থেকে আমি X ইকুয়াল টু বের করতে পারি, PQR এর ভ্যালুটা পুট করলে আমার X এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এভাবে আমি হচ্ছে হুইস্টন ব্রিজ সার্কিট ব্যবহার করে কোনো অজানা রোধ খুব সহজে নির্ণয় করতে পারি। ক্লিয়ার আছে ব্যাপারটা? দেখো কার্যনীতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, 18 এবং 19 2 বছর পর পর এসেছে, তাই খুব ভালো করে এটা করবে। আর হচ্ছে কিভাবে করবে বলে দিলাম, প্রথমে হচ্ছে যে কিরচপস ল ইউজ করলে বা এটা ইউজ করলে তুমি এই পর্যন্ত আসবে। এবার হুইস্টন ব্রিজের হচ্ছে নিষ্পন্দ অবস্থা কি সেটা বলতে হবে, তার জন্য I = 0 আর VB = VD হবে, দিয়ে এটা পুট করলে তুমি চলে আসবে ওহমের সূত্রের সাহায্যে। আর কিরচপস সূত্র তো বলে দিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা হুইস্টন ব্রিজের প্রথমিত অবস্থার শর্ত নির্ণয় করলাম, এক্ষেত্রে P বাই Q ইকুয়াল টু R বাই S, বা P বাই R ইকুয়াল টু R বাই X। ঠিক আছে, এবার হুইস্টন ব্রিজ সম্পর্কিত বিশেষ কিছু আলোচনা বা বিশেষ কিছু কনসেপচুয়াল প্রশ্ন। দেখো 1 নম্বর, গ্যালভানোমিটার এবং ব্যাটারির স্থান অদল বদল করলেও প্রতিমিত বৃষ্টি প্রতিমিতই থাকবে। তো এই প্রশ্নটা কিন্তু 2019 সালে উচ্চ মাধ্যমিক এসেছিল, যে যদি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে গ্যালভানোমিটার এবং ব্যাটারির স্থান অদল বদল করা হয় বা স্থান পরিবর্তন করা হয়, তাহলে বৃষ্টি কি প্রতিমিত থাকবে না ওই নীতির পরিবর্তন হবে। তো তাহলে দেখো প্রথম অবস্থায় এরকম ছিল, তো বি আর ডি বিন্দুর মধ্যে কি ছিল, গ্যালভানোমিটার যুক্ত ছিল। ঠিক আছে, তো এবার আর হচ্ছে এ আর সি বিন্দুর মধ্যে তড়িৎ যুক্ত ছিল। এবার যদি এটাকে চেঞ্জ করে দিই, মানে এবার কি করব, এবার যদি হচ্ছে ব্যাটারি আর হচ্ছে গ্যালভানোমিটার এদের অবস্থান আমরা অদল বদল করে দিই, মানে এবার এ আর সি এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা গ্যালভানোমিটার যুক্ত করব। ঠিক আছে, এ আর সি বিন্দুর মধ্যে কি যুক্ত ছিল,
তড়িৎ কোষ যুক্ত ছিল বা ব্যাটারি যুক্ত ছিল। এবার আমরা স্থান অদল বদল করবো, মানে এ আর সি বিন্দুর মধ্যে কি যুক্ত করব, এ আর সি বিন্দুর মধ্যে আমরা গ্যালভানোমিটার যুক্ত করলাম। ঠিক আছে, এ আর সি বিন্দুর মধ্যে আমরা গ্যালভানোমিটার যুক্ত করলাম। আর কি করব, এ আর হচ্ছে বি আর ডি বিন্দুর মধ্যে প্রথমে গ্যালভানোমিটার যুক্ত ছিল, এবার আমরা বি আর ডি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার যুক্ত করব। তাহলে এই হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্তে কি কোনো পরিবর্তন হবে, এটা দেখো। দেখো এবার আমরা তাই করলাম। এই যে এ আর সি বিন্দুর মধ্যে প্রথমে কি ছিল, তড়িৎ কোষ যুক্ত ছিল। এবার আমরা স্থান অদল বদল করে দিয়েছি, এ আর সি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার যুক্ত করেছি। আচ্ছা, বি আর ডি বিন্দুর মধ্যে তড়িৎ কোষ যুক্ত ছিল, সরি গ্যালভানোমিটার যুক্ত ছিল। এবার আমরা বি আর ডি বিন্দুর মধ্যে তড়িৎ কোষ যুক্ত করে দিয়েছি। মানে আমরা কি করেছি, গ্যালভানোমিটার আর ব্যাটারির স্থান অদল বদল করে দিয়েছি। তো তাহলে কি ব্রিজের প্রতিমিত অবস্থার শর্তের কোনো পরিবর্তন হবে? দেখো প্রথম অবস্থায় কি ছিল, প্রথম অবস্থায় ছিল হচ্ছে গ্যালভানোমিটারের উপরের দুটো বাহুর অনুপাত সমান সমান গ্যালভানোমিটারের নিচের দুটো রোধের অনুপাত। প্রথম অবস্থায় কি ছিল, গ্যালভানোমিটারের উপরের দুটো রোধের অনুপাত সমান সমান গ্যালভানোমিটারের নিচের দুটো রোধের অনুপাত। এটা ছিল প্রতিমিত অবস্থার শর্ত। এবার ব্যাটারি আর গ্যালভানোমিটারের স্থান আমরা অদল বদল করে দিয়েছি। এবার তাহলে শর্ত কি হবে, দেখো একই হবে। তো দেখো গ্যালভানোমিটারের উপরে দুটো বাহুর অনুপাত কত হবে, দেখো আর বাই পি সমান সমান কত, এক্স বাই কিউ। এইটা এবার আর বাই পি এক্স বা ইকুয়াল টু এক্স বাই কিউ, এটা মানেই যা পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, এটা মানেই তাই না। এখান থেকে তো আমি এটা বের করতে পারবো বা এটা বের করতে পারবো। তার মানে হচ্ছে ব্রিজের প্রতিমিত অবস্থার শর্তের কোনো পরিবর্তন হলো কি, হলো না। হচ্ছে হুইস্টন ব্রিজের ব্যাটারি আর হচ্ছে গ্যালভানোমিটারের অবস্থান আমি অদল বদল করে বা স্থান পরিবর্তন করে আমি কি দেখলাম, প্রথমে যে শর্ত পেয়েছিলাম আমি বৃষ্টি প্রতিমিত হওয়ার, স্থান অদল বদল করেও আমি একই শর্ত পেলাম। তাই এখানে উত্তরটা কি হবে, যে গ্যালভানোমিটার এবং ব্যাটারির স্থান অদল বদল করলেও কিন্তু প্রতিমিত বৃষ্টি প্রতিমিতই থাকবে, অর্থাৎ গ্যালভানোমিটারের নীতির কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার 2 নম্বর দেখো, আমরা হচ্ছে ব্রিজের প্রতিমিত অবস্থায় যে শর্ত পেলাম পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স বা আর বাই পি ইকুয়াল টু এক্স বাই পি একই। তো এগুলো হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, দেখো এটা হচ্ছে এই যে হচ্ছে চারটা রোধ পি কিউ আর এবং পি কিউ আর এক্স, এই চারটার উপর নির্ভরশীল। এক্ষেত্রে কি গ্যালভানোমিটারের রোধ হচ্ছে আমাদের দরকার হয়েছে, দরকার হয়নি। বা গ্যালভানোমিটারের রোধের উপর কি নির্ভর করে, নির্ভর করে না। এখানে পি কিউ আর এক্স এই চারটা রোধের মানের উপর নির্ভর করছে। আচ্ছা, এবার হচ্ছে যে এই তড়িৎ কোষের যে অভ্যন্তরীণ রোধের মান কত, তার উপর কি নির্ভর করছে, তার উপর নির্ভর করছে না। আচ্ছা, এবার যে মূল প্রবাহ মাত্রা, মানে কত কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যা মানে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে না 10 অ্যাম্পিয়ার যাচ্ছে না, কত কারেন্ট যাচ্ছে গ্যালভানোমিটারের হুইস্টন ব্রিজের মধ্য দিয়ে, এর উপর কি নির্ভর করছে, এর উপর নির্ভর করছে না। আচ্ছা, এবার তড়িৎ প্রবাহের অভিমুখ কোনটা, তড়িৎ প্রবাহ কি এইদিকে যাচ্ছে না এইদিকে যাচ্ছে, তার উপর নির্ভর করছে না। অর্থাৎ শুধুমাত্র হচ্ছে এই চারটে বাহুর সঙ্গে যুক্ত চারটে রোধ এর উপর হচ্ছে নির্ভর করছে ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত। তো সেই জন্য এটাও কিন্তু একটা খুব ভালো কনসেপচুয়াল প্রশ্ন, যে ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত গ্যালভানোমিটারের রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ বা কোষের সঙ্গে যুক্ত অন্য কোনো রোধ বা মূল প্রবাহ মাত্রা বা মূল প্রবাহের অভিমুখ, এদের কোনো কিছুর উপরও কিন্তু নির্ভর করে না। এখান থেকেও বিভিন্ন রকম প্রশ্ন দিতে পারে, যে হুইস্টন ব্রিজের সঙ্গে যুক্ত গ্যালভানোমিটারের রোধের পরিবর্তন হলে বা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের কোনো পরিবর্তন হলে বা মূল প্রবাহ মাত্রার অভিমুখের পরিবর্তন করলে প্রতিমিত অবস্থার নীতি বা শর্তের কি কোনো পরিবর্তন হবে, তার উত্তর হচ্ছে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? কারণ শুধুমাত্র পি কিউ আর এক্স এই চারটে রোধের উপরে নির্ভর করে। আচ্ছা, এই যে অবস্থা, সেই জন্য এই হচ্ছে যে এই যে অনুপাত দুটো, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে অনুপাত বাহু। আচ্ছা, আর প্রথমে যে দুটো পড়লাম, যে হচ্ছে যে ব্যাটারি আর হচ্ছে গ্যালভানোমিটার, এই দুটোর অবস্থান হচ্ছে অদল বদল করলে কি হবে, তো এই দুটোর অবস্থানকে কি বলা হয়, মানে ব্যাটারি আর হচ্ছে ব্যাটারি আর বা তড়িৎ কোষ এবং হচ্ছে গ্যালভানোমিটার, যেটা প্রথম প্রশ্ন পড়লাম, এদের স্থান অদল বদল করলেও গ্যালভানোমিটারের হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার কোনো পরিবর্তন হলো না, শর্তের কোনো পরিবর্তন হলো না। তো ব্যাটারি এবং গ্যালভানোমিটার এই দুটোর যে হচ্ছে স্থান অদল বদল যদি করা হয়, তাহলে কি বলবো, এই দুটোর অবস্থানকে কি বলা হয়, হচ্ছে অনুবন্ধী অবস্থান। গ্যালভানোমিটার এবং ব্যাটারির এদের অবস্থানকে কি বলা হয়, অনুবন্ধী অবস্থান। তার কারণ এদের অবস্থার পরিবর্তন করলেও গ্যালভানোমিটার হচ্ছে হুইস্টন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্তের কোনো পরিবর্তন হবে।
ক্লিয়ার? আচ্ছা, এবার 3 নম্বর, এটা দেখো হচ্ছে যেটা আমি একদম প্রথম আলোচনাতেই বলেছিলাম যে এই হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা যে অজানা রোধটা নির্ণয় করব তার মান কত হতে হবে? 1 ওহম থেকে 1000 ওহম এর মধ্যে হতে হবে। যদি 1 ওহমের থেকে কম মানের রোধ হয় অজানা রোধের মানটা, বা যদি 1000-এর থেকে বেশি মানের বেশি মানের রোধ হয় অজানা মানের রোধটা, তাহলে কিন্তু তাদের সেই ক্ষেত্রে অজানা রোধের মান আমরা হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে বের করতে পারবো না। এবার কেন বের করতে পারবো না সেটা কিন্তু প্রশ্ন দেয়। যেমন 2017-তে কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল যে হুইস্টন ব্রিজ ব্যবহার করে আমরা হচ্ছে অতি উচ্চ মানের বা অতি নিম্ন মানের রোধ হচ্ছে অজানা রোধ হচ্ছে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবো না কেন, এটা ভালো করে বুঝো। তো কি লিখতে হবে আমি বলে দিচ্ছি, দেখো তারপরে বুঝিয়ে দিচ্ছি। এই ব্রিজের সাহায্যে অতি নিম্ন মানের বা অতি উচ্চ মানের রোধ নির্ণয় করা যায় না, কারণ অতি উচ্চ মানের রোধ নির্ণয়ের ক্ষেত্রে অজানা রোধের মান ব্রিজের অন্যান্য বাহু রোধের তুলনায় বড় হয়ে যায়। সেক্ষেত্রে ব্রিজের সুবেদিতা হ্রাস পায় এবং পরিবর্তনশীল রোধগুলির বেশ কিছুটা পরিবর্তন করলেও গ্যালভানোমিটারের বিক্ষেপ বোঝা যায় না। মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি সাধারণ যে হচ্ছে ছবিটা এর একদম প্রথম অবস্থায় ছিল সেরকম ভাবে আবার রাখছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো প্রথম অবস্থায় কি ছিল, বি আর ডি বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত ছিল, ঠিক আছে, আর এ আর সি বিন্দুর মধ্যে হচ্ছে একটা তড়িৎ কোষ যুক্ত ছিল বা একটা ব্যাটারি যুক্ত ছিল। এটা ছিল অরিজিনাল সার্কিটটা যেটা প্রথমে ছিল। তো ওইটাই আমি হচ্ছে আসছি, এখানে একটা চাবি যুক্ত ছিল, দেখো, ঠিক আছে, একটা চাবি যুক্ত ছিল। এবার ভাবো যে যদি হচ্ছে যে অজানা রোধের মানটা খুব বেশি হয়ে যায়, মানে ধরো এই যে এক্স আছে, এই অজানা রোধের মানটা ধরো 1500 ওহম। আচ্ছা, এবার এই দিকে যে আর রোধটা আছে এর মানটা ধরো 500 ওহম। তাহলে এদিকে অনুপাত কত হলো, আর বাই এক্স কত হলো, 1:3। তো এইদিকেও আমাকে কি করতে হবে, 1:3 নিতে হবে, ঠিক আছে, এদিকেও আমাকে 1:3 নিতে হবে। এবার এই মানটা ধরো আমি নিলাম হচ্ছে 10 ওহম, আর এই দিকের যে হচ্ছে কিউ বাহু রোধটা আমি নিলাম হচ্ছে 30 ওহম। তাহলে এদিকে অনুপাতটা কত হলো, 1:3 হলো। এবার এরকম যদি হয় তখন কি হবে, এবার এটা একবারে তো 500 হয়ে যায়নি, এবার এটা যখন 500-র পরিবর্তে এটাকে আমাকে 500-কে অ্যাডজাস্ট করে নিয়ে আসতে হয়েছে, যেটা আমি কার্যনীতিতে বুঝিয়েছি। তো এটা প্রথমে ধরো হচ্ছে 490 ওহম ছিল, এবার সেটাকে আমি অ্যাডজাস্ট করে 500 ওহমে নিয়ে এসেছি, তখন ব্রিজটা প্রতিমিত হবে। এবার ভাবো যে যখন আমি 500 ওহমে নিয়ে আসিনি, অর্থাৎ যখন ব্রিজের প্রতিমিত অবস্থার শর্ত পূরণ হয়নি, তখনই কি হবে, তখনই কিন্তু যেহেতু এদিকে রোধগুলো নিম্ন মানে, তো বেশিরভাগ কারেন্ট কি হবে এই পথে গিয়ে এই হচ্ছে বিসি বাহুর মধ্য দিয়ে চলে যাবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু খুব বেশি কারেন্ট যাবে না। কেন যাবে না, তার কারণ আবার বলছি, যদি অজানা রোধটা খুব উচ্চ মানের হয় সেক্ষেত্রে আমাকে এই পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স এটা তো আমাকে মেনটেন করতেই হবে। তো এটাকে মেনটেন করতে গিয়ে আমাকে দেখা যাবে যে একদম একবারে তো 500 ওহম এটা হয়ে যাবে না, ধরে নিচ্ছি। তাহলে ধরো প্রথমে 400 ওহম ছিল, এবার এটাকে অ্যাডজাস্ট করে আমি 500 ওহম নিয়ে আসছি। এবার আমি যখন অ্যাডজাস্ট করতে যাব এটা, তখনই আমি কিন্তু দেখবো যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার কারণ এই দিকের যেহেতু রোধের মানগুলো খুব কম, তো যেহেতু যেখানে হচ্ছে কারেন্ট সবসময় কোন দিকে যায়, সবসময় হচ্ছে যেখানে রোধ কম সেখানে কারেন্ট যায়। তো কারেন্ট বেশিরভাগ কারেন্টই দেখা যাবে, মানে মূল প্রবাহের বেশিরভাগটাই দেখা যাবে এবি বাহুর মধ্য দিয়ে এবং বিসি বাহুর মধ্য দিয়ে যাচ্ছে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে দেখা যাবে যে প্রায় কোনো কারেন্টই যাচ্ছে না। তার মানে ব্রিজটা প্রতিমিত হওয়ার আগেই বা প্রতিমিত হওয়ার যে শর্ত পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এক্স, তার আগেই দেখা যাবে যে গ্যালভানোমিটারের কাটার প্রায় কোনো বিক্ষেপই হচ্ছে না। তার ফলে আমাদের কিন্তু এইটা নির্ণয় করতে আমাদের ভুল হয়ে যাবে বা আমাদের ত্রুটি চলে আসবে। সেই জন্য হচ্ছে হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে আমরা খুব উচ্চমানের রোধ ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আর অতি নিম্নমানের রোধ ব্যবহার করতে পারবো না কেন, নিম্নমানের বলতে এখানে কি বলা হয়েছে যে 1 ওহম অপেক্ষা কম। তো ধরো হচ্ছে অজানা রোধটা যে আমরা পরিমাপ করছি এক্স, তার মান ধরো 0.5 ওহম। তো তাহলে কি অসুবিধা হবে, কেন নির্ণয় করা যাবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই হচ্ছে বাকি 3টে রোধ যেগুলো আমাদের জানা মানের রোধ, তারা হচ্ছে কার সঙ্গে যুক্ত আছে, তারগুলোর সঙ্গে যুক্ত আছে। এবার এই তারগুলো কিন্তু খুব নগণ্য হলেও রোধ থাকে। তো 0.5 ওহম যেহেতু খুবই কম মানের রোধ, এই যে হচ্ছে তারগুলোর সঙ্গে যুক্ত আছে বা যে সংযোজী তারগুলো আছে তাদের রোধটাও কিন্তু 0.5 এর খুব কাছাকাছি, মানে এই হচ্ছে সংযোজী তারগুলো রোধ কি হবে অজানা রোধের সঙ্গে তুলনীয় হয়ে পড়বে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ যেহেতু এই রোধগুলোর মান খুবই কম হয়ে যাবে, তার ফলে তারের মধ্য দিয়ে বা হচ্ছে এর মধ্য দিয়ে কারেন্ট চলে আসবে। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কিন্তু খুব কম পরিমাণ কারেন্ট যাবে। সেক্ষেত্রে আমরা কিন্তু গ্যালভানোমিটারের কাটার কোনো বিক্ষেপ প্রায় হচ্ছে না এরকম মনে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিমাপে ভুল হয়ে যাবে। তো সেই জন্য এরকম ভাবে তোমরা লিখবে যে অজানা রোধগুলি খুব নিম্নমানের হলে
সংযোজী তারগুলি রোধের সঙ্গে তুলনীয় হয়ে পড়ে, সেক্ষেত্রেও সঠিক পরিমাপ করা যায় না। মানে তারগুলো যে রোধগুলো যে তারের সঙ্গে যুক্ত আছে তাদের রোধগুলো কত হবে, খুবই কম হবে, 0.2 0.3। এবার অজানা রোধের মানটাও যদি খুব কম হয় 0.5 0.3, তাহলে এই তারের রোধগুলো আর অজানা মানের রোধগুলো কি হয়ে যাবে, সেম প্রায় হয়ে যাচ্ছে বা তুলনীয় হয়ে যাচ্ছে। তখন কিন্তু দেখা যাবে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট না গিয়ে এই তারগুলোর মধ্য দিয়ে কারেন্ট চলে আসছে, তার ফলে কোনো বিক্ষেপ হচ্ছে না। তার মানে আমাদের কিন্তু প্রথমিত অবস্থার শর্ত পূরণ হয়নি, তার আগেই হচ্ছে গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে বন্ধ হয়ে গেছে। তো আমরা তখন মনে হবে যে প্রথমিত অবস্থার শর্ত পূরণ হয়ে গেছে, দিয়ে আমরা ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাদের ভুল মান পেয়ে যাবে, এই জন্য পরিমাপ করা যায় না। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন, যে কোন অবস্থায় হচ্ছে ব্রিজটা সব থেকে বেশি সুবিধা হবে। সুবিধাটা কথার অর্থ কি? সুবিধাটা মানে তোমরা জানো যে সুবিধাটা মানে হচ্ছে যে সামান্য পার্থক্য হলে, যেটা হচ্ছে সামান্য যে হচ্ছে রোধের পার্থক্য যে ব্রিজের সাহায্যে বোঝা যাবে, মানে একদম অ্যাকুরেট মান না হলে ব্রিজটা প্রতিমিত হবে না, তখন তাকে বলবো সুবিধি হোস্টন ব্রিজ। তো এবার খুব উচ্চমানের বা খুব নিম্নমানের রোধ ব্যবহার করলে কিন্তু ব্রিজের সুবিধাটা হ্রাস পাবে। আর সেখানে যেটা আরেকটা কোশ্চেন যেটা বলছিলাম, যে কোন ক্ষেত্রে ব্রিজটা সব থেকে বেশি সুবিধি হবে, বা কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজটা সব থেকে হচ্ছে সূক্ষ্মভাবে হচ্ছে অজানা রোধকে নির্ণয় করতে পারবে। তো সাধারণভাবে পরীক্ষার সাথে দেখা গেছে, যখন এই চারটে রোধ পি কিউ আর আর এক্স, এই চারটা রোধের মান যখন হচ্ছে খুব কাছাকাছি হবে, বা এই চারটে রোধের মান যখন খুব সমান হবে, বা এই চারটে রোধের মানই প্রায় হচ্ছে একই মানের হবে, তখন কিন্তু দেখা গেছে যে ব্রিজটা সব থেকে ভালো করে কাজ করে বা সব থেকে অ্যাকুরেট মান অজানা রোধটা নির্ণয় করতে পারে। আবার বলছি যে যখন পরীক্ষার সাহায্যে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে যখন পি কিউ আর আর এক্স, এটা দিয়েই তো হচ্ছে শর্তটা আমাদের, তো যখন পি কিউ আর আর এক্স এই চারটা রোধের মান প্রায় সমান বা প্রায় কাছাকাছি মানের, তখনই কিন্তু দেখা যাবে যে ব্রিজটা সব থেকে বেশি সুবিধি হবে। তো তোমাদের যদি বলা হয় যে হুইস্টন ব্রিজের সুবিধাটার শর্ত কি হবে, তখন তোমরা এটাই বলবে যে অজানা মানের রোধটা নির্ণয় করতে হবে, সেই অজানা মানের রোধের সঙ্গে যদি হুইস্টন ব্রিজের হচ্ছে বাকি তিনটা রোধের মান প্রায় সমান হয়ে যায়, তখন ব্রিজটা বা হুইস্টন ব্রিজটা সব থেকে বেশি সুবিধি হবে। তো এই প্রতিটা প্রশ্নই কিন্তু আর তথ্যগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিক থেকে এবং বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার দিক থেকেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু এই প্রতিটা হচ্ছে তথ্যই ভালো করে নোট করে নাও এবং ভালো করে ব্যাপারগুলো বুঝে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আমরা হুইস্টন ব্রিজের সম্পূর্ণ কনসেপচুয়াল পার্টটা পড়লাম। এর পরের ভিডিওতে হুইস্টন ব্রিজ সংক্রান্ত বিভিন্ন ধরনের অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের কাছে হচ্ছে তুলে ধরবো। ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ।